ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে একটি জিনগত রোগ, থ্যালাসেমিয়া। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে থ্যালাসেমিয়া। আমি একটি ভিডিওতে জেনেটিক ডিজিজ বা জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছি এবং বিস্তর আলোচনা করা আছে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি সেই ভিডিও লিস্টে যাও এবং সেখানে ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে কি এক ধরনের অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ কি, অ্যালোজোমাল ডিজিজ কি, তোমরা যারা জেনেটিক ডিসঅর্ডার ভিডিওটি দেখোনি সেই জেনেটিক ডিসঅর্ডার ভিডিওটি গিয়ে দেখো, তাহলে এই বিষয়টি বুঝতে পারবে। এটা হচ্ছে এক ধরনের অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া হলো এমন এক ধরনের বংশগত রোগ, এটা হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, ইনহেরিটেড ডিজিজ এমন এক ধরনের রোগ যার কারণে মানুষের হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি অথবা ঘাটতি দেখা যায়। হয় ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন, ত্রুটিপূর্ণ, নতুবা কি হচ্ছে যে সংখ্যায় হওয়ার কথা সেই সংখ্যায় হচ্ছে না। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ যার হবে সেই থ্যালাসেমিয়া রোগে কি হবে, এই হিমোগ্লোবিনের সমস্যা দেখা দেবে। ওকে, এবং এটি জিনগত ত্রুটি হওয়ায় শৈশবে রোগটি ধরা পড়ে। একটা শব্দ আছে যে শব্দটিকে আমরা বলি অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিসে কি হয়, একজন মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন তার থেকে লিকুইড কালেক্ট করে তার জেনেটিক্যাল অ্যানালিসিস করা হয় এবং সেই জেনেটিক্যাল অ্যানালিসিসে জিনগত কোনো ত্রুটি যদি তার গর্ভে থাকা সন্তানে ধরা পড়ে তাহলে তার ট্রিটমেন্ট করা হয়। তাহলে এইটা যেহেতু জিনগত এক ধরনের ডিজিজ বা জিনগত ত্রুটি, তাই শৈশবেই এই রোগটি কিন্তু ধরা যেতে পারে বা যখন সন্তানটি মাতৃগর্ভে আছে তখনও ধরা যেতে পারে বিভিন্ন টেকনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি ব্যবহার করে। বিশেষ মারাত্মক ধরনের থ্যালাসেমিয়া, বিশেষ মারাত্মক ধরনের থ্যালাসেমিয়াতে শিশু মাতৃগর্ভেই মারা যেতে পারে। আমরা একটু পরেই আলোচনা করব বিভিন্ন রকমের থ্যালাসেমিয়ার কথা। যদি মারাত্মক থ্যালাসেমিয়া হয়, সেই মারাত্মক বিশেষ বিশেষ কিছু থ্যালাসেমিয়া আছে, সেই থ্যালাসেমিয়াতে কিন্তু সে শিশু, যে শিশুটি মাতৃগর্ভে রয়েছে সেই অবস্থাতেই কিন্তু তার মৃত্যু ঘটতে পারে বা মৃত্যু ঘটে। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়াটার উৎপত্তি হয়েছে একটি গ্রিক শব্দ থেকে। থ্যালাসেমিয়া কথাটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ থেকে। সেটি কি, থ্যালাসা। থ্যালাসা থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে এবং এই থ্যালাসা শব্দটি হচ্ছে কি, থ্যালাসা শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে সমুদ্র। শব্দটির অর্থ কি? সমুদ্র। এখন তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, যারা ক্লাস 10 এবং 12 এর স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে ভিডিওটি দেখো। তোমাদের এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়াও তোমরা নিট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো করে দেখো। নিটে বিভিন্ন রকমের প্রশ্ন এখান থেকে আসে জেনেটিক ডিসঅর্ডার থেকে। তাহলে আমরা এইটা কথাটা অর্থ কি দেখলাম, এই শব্দটির উৎপত্তি এসেছে থ্যালাসা থেকে, যার অর্থ হলো সমুদ্র। এখন এর একটা গল্প আছে, গল্পটাকে একটু তোমাদের বলি। ভূমধ্য মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে প্রথম এই রোগটি ধরা পড়েছিল। কোথায় বললাম? ভূমধ্য মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। এবং ওই অঞ্চলে রোগটির প্রকোপ বেশি দেখা দেওয়ায় এর নাম দেওয়া হয়েছিল থ্যালাসেমিয়া। যেহেতু ওই থ্যালাস শব্দটি থেকে এসেছে, সরি থ্যালাস নয়, থ্যালাসা। থ্যালাসা শব্দটি থেকে এসেছে। থ্যালাসের কথার অর্থ একটু আগেই বললাম কি, সমুদ্র। তাই এইটাকে থ্যালাসেমিয়া রোগ নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা এবার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি, সিমটমস অফ থ্যালাসেমিয়া। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসে। প্রথমেই আমরা কি দেখছি, প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি অ্যানিমিয়া। যাদের এই রোগটি হয় তাদের কিন্তু অ্যানিমিয়ার একটা মানে প্রবল সম্ভাবনা থাকে। তো সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, কারণ মাইনর মেজর আছে, আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদের ক্ষেত্রে মানে অ্যানিমিয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে বা হয়। ইন আওয়ার বডি,
in our body, in case of thalassemia patient, in our body, hemoglobin in circulating blood help us in transporting oxygen in different parts of the body for their smooth functioning. A person affected with thalassemia, এবার বোঝার চেষ্টা করো, a person affected with thalassemia cannot produce sufficient hemoglobin in blood, তাহলে ব্লাডে যে হিমোগ্লোবিন আছে সে কি করছে, অক্সিজেন ট্রান্সপোর্ট করছে, কিন্তু যাদের ক্ষেত্রে এই রোগটি হয় তাদের কিন্তু ঠিক করে হিমোগ্লোবিন তৈরি হয় না, যার ফলে কি হচ্ছে, ঠিকভাবে অক্সিজেন সরবরাহ হয় না। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে কি বললাম, a person affected with thalassemia cannot produce sufficient hemoglobin in blood and therefore the affected person suffers from mild to severe, এই যে একটা কথা বললাম, মিল্ড মানে কি মৃত বা অল্প ক্ষতিকর, থেকে সিভিয়ার অ্যানিমিয়া হয় আর কি তাদের। তাহলে এর একটা সিমটমস, সেই সিমটমসটাকে আমরা কি বলছি, অ্যানিমিয়া। এতে কি হচ্ছে, আরবিসি মানে হিমোগ্লোবিনের যেটা আরবিসির মধ্যে থাকে, আরবিসি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং অনেক কম পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয়, যার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং অক্সিজেন পরিবহন ক্ষমতাও কমতে থাকে। এই ঘটনাটিকে আমরা কি বলছি, অ্যানিমিয়া। আচ্ছা, নেক্সট যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, আয়রন ওভারলোড। আয়রন ওভারলোড মানেটা কি দাঁড়ালো, এটা হচ্ছে excessive iron deposition in blood, excessive iron deposition in blood and accumulation of fetal iron level in blood, এর ফলে কি হতে পারে, ড্যামেজ অফ হার্ট, লিভার অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। যখন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কি হয় না, বারবার রক্ত দিতে হয়, এই রক্ত বদলাতে হয়, রক্ত দিতে হয়, এই কারণে থ্যালাসেমিয়া রোগীর মধ্যে বিভিন্ন স্থানে কি হতে পারে, লোহা বা আয়রন কি হতে পারে, জমা থাক জমা হতে থাকে। এর ফলস্বরূপ কি হতে পারে, এর ফলস্বরূপ হৃৎপিণ্ড, লিভার, তারপরে তোমার এন্ডোক্রাইন সিস্টেম, এইগুলি কাজ করা বন্ধ করে দেয় এবং আস্তে আস্তে সেগুলি কি ড্যামেজ হয়ে যায়। নেক্সট হচ্ছে কি ইনফেকশন। নেক্সট ইনফেকশন, ইনফেকশনটাতে কি হচ্ছে না, রিস্ক অফ ইনফেকশন ইন পেশেন্ট, ইন দিস পেশেন্ট ইজ ইনক্রিজড। যে কোনো ধরনের ইনফেকশন, বিশেষ করে সেকেন্ডারি অ্যালিমেন্টসের ক্ষেত্রে এই ইনফেকশন বা ইনফেকশনগুলি বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি বোন ডিফরমাইটিস। এখন বোন ডিফরমাইটিসটা কি, দেখো বিষয়টা হচ্ছে অ্যাবনর্মাল বোন স্ট্রাকচার, যাদের এই রোগটা হয় তাদের কি হয়, অ্যাবনর্মাল বোন স্ট্রাকচার, স্পেশালি ইন দ্য ফেস অ্যান্ড স্কাল, বোন বিকাম থিন, বোনটা কি পাতলা হয়ে যায় এবং আমাদের যাদের এই রোগটা হয় এদের ক্ষেত্রে কি হয়, মুখমণ্ডল এবং করোটি, স্কাল মানে হচ্ছে করোটি, এখানে হাড়ের অস্বাভাবিকতা দেখা যায়, এমনকি হাড় কিও হতে পারে, ভঙ্গুরতাও দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে কি স্প্লিন এনলার্জমেন্ট, এই স্প্লিন যখন এনলার্জড হয়ে যায় তখন তাকে আমরা কি বলি, স্প্লিনোমেগালি। এটা কিন্তু একটা এমসিকিউ এর প্রশ্ন বা এসিকিউ এর প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ স্প্লিনোমেগালি। যখন এই প্লিহার মধ্যে, স্প্লিন বা প্লিহার মধ্যে অতিরিক্ত আরবিসি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই নষ্ট অংশ অপসারিত হতে পারে না, মানে অতিরিক্ত পরিমাণে আরবিসি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই অংশগুলি অপসারিত না হওয়ার ফলে কি হয় না, প্লিহা আকারে বাড়তে থাকে। এই ঘটনাটিকে আমরা কি বলি, স্প্লিনোমেগালি। তাহলে হোয়াট ইজ স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি and severe enlargement of spleen for removal of damaged red blood cell। ওকে, যখন এটা হচ্ছে না, রেড ব্লাড সেলের ড্যামেজ হচ্ছে, মানে ড্যামেজ রেড ব্লাড সেলের রিমুভ করতে পারছে না, তখন এই ঘটনাটা ঘটছে এবং এই রোগের ক্ষেত্রে হয়। নেক্সট হচ্ছে স্লো গ্রোথ, রেট অফ গ্রোথ ইজ স্লোড ডাউন অ্যালং উইথ ডিলেড পিউবার্টি, মানে বয়ঃসন্ধি বা পিউবার্টি, এটা আসতে দেরি হয়, তার গ্রোথ কি হয়, দেরি হয়। নেক্সট হচ্ছে কি হার্ট প্রবলেমস, যেহেতু আরবিসি, হিমোগ্লোবিন, রক্ত পুরোটা এই রিলেটেড বিষয়, তাহলে এখানে কি হয় না, হার্টেরও সমস্যা দেখা দেয়।
হৃৎপিণ্ডের যে রিদিম আছে, হৃৎপিণ্ডের যে পালস রেট বা আমরা যেটা বলি ছন্দবদ্ধতা বা হৃদস্পন্দন, সেগুলো কমতে থাকে, যার ফলে হৃৎপিণ্ডে নানা রকমের সমস্যা দেখা দেয়। তাহলে এইগুলি সব হলো কি বিভিন্ন রকমের সিমটমস, বিভিন্ন রকমের লক্ষণ, যেটা কি থ্যালাসেমিয়ার সঙ্গে যুক্ত। আমরা নেক্সট ভিডিওতে এবার যাব। নেক্সট ভিডিওটা কি দেখতে পাচ্ছি আমরা? টাইপস অফ থ্যালাসেমিয়া। এই জায়গাটা খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো। টাইপস অফ থ্যালাসেমিয়া কি? দেখো প্রথমেই লেখা রয়েছে থ্যালাসেমিয়া দু রকমের, একটাকে আমরা বলছি আলফা থ্যালাসেমিয়া, আর একটাকে আমরা বলছি বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এবার এই আলফা বিটাটা কি আমি একটু পরে আসছি, কিন্তু দেখো প্রত্যেকটার ব্র্যাকেটে দেওয়া আছে পরে মেজর অ্যান্ড মাইনর। মানে আমরা কি বলতে পারি? আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর। ওকে, তাহলে এদের আবার দুটো করে ভাগ আছে। এই ভাগটা কিসের উপরে ভিত্তি করে? এই ভাগটা হচ্ছে রোগের যে তীব্রতা, মানে কতটা ক্ষতিকর, তার উপরে ভিত্তি করে এটা হচ্ছে কি মেজর আর মাইনর। মানে থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। বারবার মনে রাখবে থ্যালাসেমিয়া কিন্তু দু প্রকারের, একটা হচ্ছে কি আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এর উপরে ভিত্তি করে মানে কোনটা কতটা বেশি ক্ষতিকর তার উপরে ভিত্তি করে আমরা একটা বলছি কি মেজর, আর একটাকে বলছি মাইনর। মেজর কোনটাতে বলছি? মেজর হচ্ছে মিউট্যান্ট অ্যালিলের হোমোজাইগাস অবস্থায় এই রোগটি হয়। মিউট্যান্ট অ্যালিল, একটু পরে আমি আলোচনা করব কি করে থ্যালাসেমিয়াটা বংশগতভাবে সঞ্চারিত হচ্ছে, সেখানে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যখন হোমোজাইগাস অবস্থায় থাকছে, ওকে, মানে যেটা মেজর মানে কি ক্ষতি, মেজর মানে মনে রাখবে হোমোজাইগাস কন্ডিশন, আর মাইনর মানে হচ্ছে কি হেটেরোজাইগাস কন্ডিশন। যখন মিউট্যান্ট অ্যালিল হোমোজাইগাস অবস্থায় থাকছে তখন তাকে হচ্ছে মেজর, সেটা আমরা আলফা বলি না কেন বা বিটা বলি না, সরি, আলফার ক্ষেত্রেও একই এবং বিটার ক্ষেত্রেও একই, মানে মেজর মানে হচ্ছে কি হোমোজাইগাস অবস্থায়। এবং এটা কিন্তু খুব খতরনাক বা খুব ক্ষতিকর। এতে কি হয়, শৈশব অবস্থাতেও কিন্তু মৃত্যু ঘটতে পারে। এবং এই মেজরের ক্ষেত্রে রোগের লক্ষণ 6 থেকে 2 বছরের মধ্যে প্রকাশ পায়। শিশুর যখন বয়স 6 থেকে মানে 6 মাস থেকে 2 বছর, মানে 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত মধ্যে দেখা দেয়। এবং এই ক্ষেত্রে শিশু কিন্তু মৃত্যু ঘটে। মেজর থ্যালাসেমিয়াতে বেশি দিন কিন্তু লাইফ থাকে না, স্টে করে না আর কি। এবার যদি আমরা দেখি মাইনরের ক্ষেত্রে, মাইনর তাহলে এইটাতে কি বললাম, এইটার ক্ষেত্রে হচ্ছে কি হোমোজাইগাস কন্ডিশন মনে রাখবে। আর এই হেটেরোজাইগাস কন্ডিশনে কি হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। এখানে কি হয়, রোগ লক্ষণ ক্ষেত্র বিশেষে প্রকাশিত হয়। মানে এই যে একটু আগে লক্ষণের কথাগুলি বললাম, মেজরের ক্ষেত্রে সবগুলি দেখা যায় তার মৃত্যু ঘটে, মাইনরে সবগুলো নেই। যেটা দেখতে পাওয়া যায় অল্প অল্প বা সেগুলা না ধরলেই চলে, কিন্তু একটা সামান্য প্রকোপ দেখতে পাওয়া যায়। এছাড়াও আরেকটা রয়েছে যেটা আমি এখানে স্লাইডে দিইনি, যেটাকে আমরা বলছে বা বলি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে কি মেজর আর মাইনরের মাঝখানে। কি রোগের লক্ষণ অপেক্ষিত একেবারে কম, 4 থেকে 10 বছর বয়সে রোগের লক্ষণ পায় ইন্টারমিডিয়েট। আর মাইনর মানে কি রোগের লক্ষণ বোঝাই যাবে না, বোঝাই যাবে না কেমন, কিন্তু তার মধ্যে জেনেটিক্যাল ডিসঅর্ডার রয়েছে। কি রয়েছে আমি একটু পরেই আসছি, কি করে সেটা বংশগতভাবে সঞ্চারিত হচ্ছে সেটা আমরা জানবো। তাহলে এবার আমরা দেখি কি হোয়াট ইজ আলফা থ্যালাসেমিয়া। এই যে একটু আগে বললাম আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আমাদের 22 জোড়া কি আছে, অটোজোম আছে, আর 1 জোড়া আছে সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের 22 পেয়ার, আমি একটু আগেই মানে বললাম যে যারা এখনো জেনেটিক ডিসঅর্ডারের ডিজিজটা দেখোনি ভিডিও, সেই ভিডিওটি দেখে নাও। তাহলে আমাদের যে 22 পেয়ার অটোজোম আছে, এই 22 পেয়ার অটোজোমের মধ্যে 16তম ক্রোমোজোমের যখন সমস্যা হয়, সেই সমস্যাতে যে থ্যালাসেমিয়াটা, তাকে আমরা বলছি আলফা। আর যখন 11তে হয়, এই সংখ্যা দুটো কিন্তু মনে রাখতে হবে, যখন 11তমতে হচ্ছে বা 11 নাম্বার অটোজোমে হচ্ছে, টোটাল আমাদের 22 পেয়ার আছে, 22 পেয়ারের মধ্যে 16তমতে যখন সমস্যাটা হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি আলফা থ্যালাসেমিয়া। আর যখন 11তে হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, বিটা থ্যালাসেমিয়া। ওকে, এই এই কোন ক্রোমোজোমের সমস্যার জন্য হয় এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবার কি লেখা হয়েছে দেখো, মানুষ থ্যালাসেমিয়া আলফা আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মানুষের 16 নাম্বার অটোজোমের কিউ বাহুতে, অটোজোমের দুটো বাহু থাকে আমরা জানি, একটাকে বলে যে পি বাহু আর একটাকে বলে যে কিউ বাহু। পি বাহুটা হচ্ছে ছোট আর কিউ বাহুটা হচ্ছে বড়। তাহলে একটা ক্রোমোজোমের কি কি বাহুর কথা বললাম, একটা পি আর একটা হচ্ছে কি কিউ। ওকে, তাহলে কিউটা হচ্ছে কি দীর্ঘতম বাহু বা বড়,
আর পিটা হচ্ছে কি ছোট বাহু। যখন আমি ক্রোমোজোম নিয়ে ভিডিও পোস্ট করব তখন সেখানে ছবি দিয়ে তার ব্যাখ্যা আমি দেব। তাহলে এই যে কিউ বাহুতে, কিউ বাহু মানে কি বললাম, বড় বাহু। কিউ বাহুতে হিমোগ্লোবিনের আলফা চেন উৎপাদনকারী 4টি জিনের মধ্যে 2-এর বেশি জিন ডিলিশনের কারণে আলফা থ্যালাসেমিয়া মেজর হয়। ওকে, ডিলিশন মানে কি হচ্ছে, বাদ চলে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে 16তম যে ক্রোমোজোম আছে সেই 16তম ক্রোমোজোমের কিউ বাহুতে হিমোগ্লোবিনের আলফা চেন উৎপাদনকারী 4টি যে চেন আছে, সেই 4টি জিনের যে আলফা চেন, তার 2টি বা 2-এর বেশি যখন জিনের কি হচ্ছে ডিলিশন হচ্ছে, তখন কি হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর। তাহলে আমি আরেকবার বলি ভালো করে শোনো। 16তম ক্রোমোজোমের কিউ বাহু মানে হচ্ছে বড় বাহুতে হিমোগ্লোবিনের আলফা চেন উৎপাদনকারী 4টি চেনের মধ্যে, তাহলে আলফা চেনকে উৎপাদনের জন্য কি আছে 4টি কি আছে জিন আছে, তার মধ্যে যখন 2-এর বেশি জিনের ডিলিশন হয়, 1 বা 2 নয়, হয় হতে হবে 2-এর বেশি, 3 হতে পারে বা 4 হতে পারে, আমি একটু পরে তার ব্যাখ্যা দিচ্ছি, তখন তাকে আমরা কি বলছি মেজর অবস্থা, মেজর কন্ডিশন। এবং এইটাকে আমরা কি বলছি হাইড্রপস ফিটালিস। এই হাইড্রপস ফিটালিসটা 2 রকমের হতে পারে, কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে হাইড্রপস ফিটালিস আছে সেই হাইড্রপস ফিটালিসটা কি একটু বলি, তোমরা প্রত্যেকে শোনো আর কি। ওকে, কারণ এটার সঙ্গে কিন্তু তোমার বিভিন্ন রকমের যে সিমটমস গুলি রয়েছে সেই সিমটমস গুলি কিন্তু যুক্ত আছে। হাইড্রপস ফিটালিস কি আমরা দেখব, কি দেখি না, যখন কোনো কারণে শরীরের মধ্যে, যখন কোনো কারণে শরীরের মধ্যে লিকুইড সাবস্টেন্সেস জমা হয়ে যায় এক্সেসিভ পরিমাণে, তখন তাকে আমরা কি বলছি হাইড্রপস, মানে তরল জমা হয়ে যাচ্ছে, তরল জমা হয়ে যাচ্ছে। ওকে, এবং একটি বা দুটি জিনে, তাহলে এখানে কি দেখলাম 4টি জিনের মধ্যে যখন সমস্যা হচ্ছে, 4টি জিনের মধ্যে 2-এর বেশি জিনের যখন সমস্যা হচ্ছে, আর যখন একটি অথবা দুটি, 4টে জিন আছে, 4টে জিনের মধ্যে যখন 3 বা 4 এই রকম জিনের, মানে 4টে হতে পারে বা 3টে হতে মানে 2-এর বেশি হবে, তখন হবে মেজর। আর যখন সেই সমস্যাটা একটি অথবা দুটির মধ্যে হচ্ছে, তখনও আলফা থ্যালাসেমিয়া, কিন্তু সেটা হবে কি মাইনর। এবং একে আবার আমরা কি বলি থ্যালাসেমিয়া সাইলেন্ট। কেন সাইলেন্ট বলা হচ্ছে, তার কারণ হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে কিন্তু তার কোনো প্রকাশ ঘটছে না, কোনো প্রকাশ ঘটছে না, বা কোনো রকম সমস্যায় পড়ছে না সে, তাই এটাকে বলা হচ্ছে সাইলেন্ট প্রকৃতি। নেক্সট এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি না বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াতে একটু আগে বললাম কি মানুষের 11তম অটোজোমের পি বাহুতে, তাহলে কি একটা দেখেছিলাম কিউ বাহু যেটাকে বলছি দীর্ঘতম বাহু, আর পি মানে হচ্ছে ক্ষুদ্রতম বাহু কার ক্রোমোজোমের। ওকে, তাহলে 11তম অটোজোমের পি বাহুতে উপস্থিত হিমোগ্লোবিনের বিটা চেনের উৎপাদনকারী গ্লোবিন জিনের মিউটেশন ঘটার ফলে, তাহলে এখানে সমস্যা হচ্ছে আলফার ক্ষেত্রে, আর এখানে হচ্ছে কি বিটার ক্ষেত্রে, এই জন্য একে বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একে বলা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া। তাহলে নেক্সট এবার স্লাইডে আমরা যাব, যেটা আমি একটু আগে বলছিলাম, এখানে আলফা থ্যালাসেমিয়াটা কি করে বংশগত বা ইনহেরিটেড হচ্ছে, আলফা থ্যালাসেমিয়াটা আমরা সেখানে সেটাকে দেখি। এবার বিটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই প্রসেসে হয়, আমি একটাকে নিয়ে শুধু ব্যাখ্যা দিচ্ছি, একটু মন দিয়ে বিষয়টাকে শোনো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। দেখো কি লেখা আছে, মিউটেশন ইন কেস অফ আলফা থ্যালাসেমিয়া, মিউটেশন ইন কেস অফ আলফা থ্যালাসেমিয়া। ওকে, দেখো নর্মাল কন্ডিশন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে হিমোগ্লোবিনের পলিপেপটাইড তৈরি করার জন্য 16তম ক্রোমোজোমে 2টি আলফা গ্লোবিন জিন আছে। ওই যে আলফা জিনের কথা বলা হলো, আলফা জিনের, এটা যেহেতু থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া, তাহলে এখানে কি 16তম ক্রোমোজোম নিয়ে কিন্তু আলোচনা হবে। প্রত্যেকের কিন্তু কি পেয়ার থাকছে, মানে এই একটা থাকছে পেয়ার, এই একটা পেয়ার, তবেই তো আমরা কি বলছি 22 পেয়ার থাকে। বেশ, এখন এই যে 16তমতে কি হচ্ছে, মানুষের 2টি ক্রোমোজোমে যখন 2টি করে আলফা পলিপেপটাইড তৈরি জিন থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলছি স্বাভাবিক অবস্থা। তার মানে এই যে দেখো নর্মাল কন্ডিশন, এই নর্মাল কন্ডিশনে কি দেখাচ্ছি, দেখো এটাও নর্মাল কন্ডিশন,
আবার এই 1 নাম্বারটাও নর্মাল কন্ডিশন। এই যে এটাকেও কি হচ্ছে না, এটা কিন্তু নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশন এখানে কি হচ্ছে, এই যে একটা ক্রোমোজোম, এখানে দেখো একটা বক্স করা আছে, এখানে একটা বক্স করা আছে। তার মানে এই দুটো অংশ হচ্ছে কি না আলফা চেন তৈরি করছে, আলফা চেন তৈরি করছে। ওকে, তার জিনটা আছে এই ক্রোমোজোমের এই অংশের মধ্যে, আর এই অংশের মধ্যে আলফা জিন তৈরি করার মতো যে জিন, সেই জিনটা আছে। এইটা হচ্ছে নর্মাল কন্ডিশন। দেখো এখানে দুটো স্ট্র্যান্ড, যেহেতু দুটোর মধ্যে তো থাকবে, তাই এখানে কি বলেছে যে মানুষের দুটি ক্রোমোজোমের মধ্যে থাকছে, ওখানে একটা একে বোঝানো হয়েছে যখন এই ক্রোমোজোমের দুটো অঞ্চলের মধ্যেই থাকছে সেই জিনটা, যে জিনটা আলফা চেনকে তৈরি করছে, তখন সেই কন্ডিশনকে বলা হচ্ছে কি নর্মাল কন্ডিশন। তাহলে এই যে ছবিটা, এইটাকে আমরা কি বলছি, এইটাকে কিন্তু আমরা বলছি নর্মাল কন্ডিশন। মানে এই ক্রোমোজোমও দেখো কি এই দুটো রয়েছে, দুটো অঞ্চল রয়েছে, যে অঞ্চল দুটোতে কি করে না আলফা জিনটা তৈরি করার জন্য আলফা জিন আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি আলফা জিন তৈরির জিনটা আছে, আলফা জিনটা রয়েছে, তাই এটাকে আমরা নর্মাল কন্ডিশন, স্বাভাবিক কন্ডিশন। এবার চলে আসছি তাহলে এইটা হচ্ছে কি স্বাভাবিক অবস্থায়। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম আমরা মানে রক্তাল্পতা মানে অ্যানিমিয়া এইসব কিন্তু দেখতে পাবো না, কারণ নর্মাল কন্ডিশন। ওকে, এরপরে দেখো দ্বিতীয়তে যেটা দেখানো হয়েছে সেটাকে আমরা কি লিখছি, আলফা থ্যাল টু, এবং ব্র্যাকেটে কি লেখা আছে হেটেরোজাইগট। আলফা থ্যাল টু, এই যে 3 নাম্বার ছবিটা, এই 3 নাম্বার লেখাটা দেখো, আলফা থ্যাল টু মানে এইটা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই যে একটা একটা অংশ, একটা জিন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এই একটা জিনের অংশ আছে। এখানে কি স্বাভাবিক হলে কি দুটো থাকবে, একটা ক্রোমোজোমে দুটো অঞ্চলে থাকছে, এখানে কি একটা আছে, একটা আছে। আর একটা কি আছে দেখো এখানে স্বাভাবিক অবস্থায়। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো স্বাভাবিক অবস্থাতে আছে। ঠিক আছে, তার মানে কি স্বাভাবিক অবস্থা মানে কি, এখানেও দেখো আলফা জিন তৈরি করার জন্য অংশটা আছে, এখানেও আলফা চেনটাকে তৈরি করার জন্য জিনটা আছে। তাহলে এই এই অংশগুলি কি করছে, আলফা চেনকে তৈরি করছে, মানে আলফা জিন এখানেও আছে, আলফা জিন এখানেও আছে। ওকে, কিন্তু পরের যেটা রয়েছে, পরের পরের যেটা স্ট্যান্ড মানে আরেকটা যে ক্রোমোজোম, সেখানে আমরা কি একটা অঞ্চলে দেখতে পাচ্ছি, একটা আছে লুকাস, একটা জায়গাতে রয়েছে আর একটা জায়গাতে নেই। এই জন্য তো কি বলা হলো যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয় বা হিমোগ্লোবিন তৈরি ঘাটতি থাকে, ঘাটতি থাকে। তাহলে এই রকম অবস্থাকে আমরা হেটেরোজাইগাস। কেন হেটেরোজাইগাস বলছি, কারণ দেখো একটা স্ট্যান্ডে কম আছে আর আরেকটা স্ট্যান্ডে ঠিক আছে, তাই এটাকে আমরা কি বলছি হেটেরোজাইগাস কন্ডিশন। এবং এইটাকে কি বলছি আলফা থ্যালাসেমিয়া টু, কারণ আলফা থ্যালাসেমিয়া ওয়ান কি আলফা থ্যালাসেমিয়া টু কি, তাদের মধ্যে পার্থক্য কি, বিষয়গুলি জানতে হবে। দেখো পরেরটাতে কি লেখা রয়েছে আলফা থ্যালাসেমিয়া ওয়ান, ব্র্যাকেটে কি লেখা আছে হেটেরোজাইগাস অবস্থা। দেখো এই যে 2 নাম্বার ছবি, এই 2 নাম্বার ছবিটাকে এবার লক্ষ্য করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা স্ট্যান্ড পুরোপুরি ফাঁকা, মানে কি ওখানে কোনো আলফা জিন তৈরি করার মতো সেই অঞ্চলটাই নেই, ত্রুটিপূর্ণ মানে ওখানে নেই অঞ্চলটায়, তাই না? তাই দেখো এখানে ছবিতে কি দেখানো যে একটা ক্রোমোজোমে ঠিক আছে, দুটো অঞ্চলই আছে, আর একটা ক্রোমোজোমে নেই। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে হেটেরোজাইগাস, মানে সমস্যা আছে একটা স্ট্যান্ড মানে একটা ক্রোমোজোমের সমস্যা, আরেকটা ক্রোমোজোমে নেই, তখন তাকে আমরা বলছি হেটেরোজাইগাস। এই কন্ডিশনটাকে বলছি আলফা থ্যালাসেমিয়া ওয়ান। তাহলে এটা হলো আলফা থ্যালাসেমিয়া টু, এটা আলফা থ্যালাসেমিয়া ওয়ান। নেক্সট এই যে নিচের ছবিটা, এখানে কি লেখা আছে আলফা থ্যালাসেমিয়া, ব্র্যাকেটে কি আছে হোমোজাইগোট। আচ্ছা, এই যে আলফা থ্যালাসেমিয়া ওয়ান আর আলফা থ্যালাসেমিয়া টু, এই দুটোর ক্ষেত্রে কিন্তু মাইল্ড অ্যানিমিয়া মানে মৃদু রক্তাল্পতা দেখা দেবে আর কি। কেমন, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, দেখো এখানে কি লেখা রয়েছে আলফা থ্যালাসেমিয়া, এবং এটা হচ্ছে কি হোমোজাইগোট অবস্থা, হোমোজাইগোট অবস্থা। আচ্ছা, এটা আলফা থ্যালাসেমিয়া কি হবে ওয়ান না টু, এটা দেখো এই কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশনটা এটা রয়েছে, তাহলে এইটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া টু কিন্তু। কেমন, আলফা টু, আলফা থ্যালাসেমিয়া টু। কেন আলফা থ্যালাসেমিয়া টু, কারণ দেখো একটা ক্রোমোজোমে একটা অঞ্চল আছে, আর একটা ক্রোমোজোমে আর একটা অঞ্চলে, মানে অঞ্চল ইন দ্য সেন্স ওই আলফা জিন তৈরি করা জিনটা আছে, আলফা চেন তৈরি করা জিনটা আছে। একটা ক্রোমোজোমে আলফা জিন আছে আর একটা ক্রোমোজোমে আলফা জিন আছে, কিন্তু স্বাভাবিক হলে কি দুটো করে থাকার কথা, এখানে একটা একটা করে আছে। আর হোমোজাইগাস কেন কি, কারণ ওপরে একটা ঘাটতি আছে, নিচে একটা ঘাটতি আছে, তাই এটাকে আমরা বলছি হোমোজাইগোট অবস্থা। এবং এটা টু কেন বলা হচ্ছে, কারণ একটা আছে আর একটা নেই একটা ক্রোমোজোমে, এই একটাতে আছে এই একটাতে আছে, আর একটা করে নেই। এই একটা করে থাকলে আমরা কি বলি আলফা থ্যালাসেমিয়া টু। এই যে আলফা থ্যালাসেমিয়া টু, যেখানে একটা একটা করে আছে, এখানেও আমরা কি দেখতে পাবো, একটু আগেই বলেছি আলফা থ্যালাসেমিয়া ওয়ান আলফা থ্যালাসেমিয়া টু এ আমরা মৃদু রক্তাল্পতা বা মাইল্ড অ্যানিমিয়া আমরা দেখতে পাবো। আর একটা যেটা খুব মারাত্মক, মানে এই ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা, এইটার মানে মেজরে যাবে এরা,
এইগুলো সব মাইনরে, কিন্তু এটা তো স্বাভাবিক অবস্থা প্রথমটা, এটাও মাইনর, এটাও মাইনর, এটাও মাইনর, কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে হোমোজাইগাস। কিন্তু এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই যে একটা স্ট্যান্ড, এখানে কোনো আলফা জিন নেই, এখানেও কোনো আলফা জিন নেই, এখানেও কোনো আলফা জিন নেই, এখানেও কোনো আলফা জিন নেই। তাহলে এটা কি হলো, এখানে কোনো হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। কারণ যে কারণে আলফা চেনটাই তো নেই, কারণ ওখানে আলফা গ্লোবিন থাকে, তাই না? আলফা গ্লোবিন প্রোটিনটা থাকে, আলফা গ্লোবিন প্রোটিনটা তৈরি করার জিনই নেই, মানে হিমোগ্লোবিনটাই তৈরি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি হলো, মেজর অ্যানিমিয়া। তবে এইটা হচ্ছে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া 1। তাহলে এই আলফা থ্যালাসেমিয়া 1 এইটা হচ্ছে কি মেজর, আবার এই আলফা থ্যালাসেমিয়া 1 এটা হচ্ছে মাইনর। কেন? কারণ এটা হচ্ছে হেটেরোজাইগাট অবস্থায়, আর এটা হচ্ছে হোমোজাইগোট অবস্থায়। এটা কিন্তু মনে রাখবে, আলফা থ্যালাসেমিয়া 1 যখন হোমোজাইগোট অবস্থায় থাকবে তখন হবে মেজর থ্যালাসেমিয়া, মানে মারাত্মক। সব সিমটমস যেটা একটু আগেই বলা হলো স্লাইডে, সেগুলি দেখা দেবে। বেশ, এবার আমরা নেক্সট স্লাইডে আসছি। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো নেক্সট স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, কি মোড অফ ইনহেরিটেন্স অফ থ্যালাসেমিয়া ইন দ্য ফ্যামিলি, কি করে ফ্যামিলির মধ্যে সঞ্চারিত হচ্ছে। এখানে আমি একটা কন্ডিশন নিয়েছি, নর্মাল মেল, মানে মেল হচ্ছে নর্মাল, আর এখানে কি আছে, মাইনর থ্যালাসেমিয়া ফিমেল, মানে ফিমেল হচ্ছে কেরিয়ার। কেরিয়ার, দেখো এখানে কি পি ফর প্যারেন্টস, আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল প্লাস, মানে কি ওই জিনটা আছে, আলফা জিন তৈরি করে, প্লাস মানে আছে, তার মানে নর্মাল কন্ডিশন, মানে দুটো দুটো ক্রোমোজোমেই আছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ক্রোমোজোমে আছে, একটা ক্রোমোজোমে নেই, তার মানে আমরা কি পাচ্ছি, হেটেরোজাইগাস অবস্থা। আমরা একটু আগেই বলেছি হেটেরোজাইগাস অবস্থা। এবং এটা হচ্ছে কি রকমের, 1, মানে মাইনর প্রকৃতি বা কেরিয়ার। এবার দেখো এখানে গ্যামেট, এখানে গ্যামেট লেখা হয়েছে, কিন্তু এগুলি তো গ্যামেটের মাধ্যমে তো সঞ্চারিত হবে, কিন্তু এটা কিন্তু অ্যালোজোমাল ডিজিজ নয়, এটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। তাহলে দেখো এখান থেকে একটা কি পেলাম, আলফা থ্যাল প্লাস, আর এখান থেকে একটা কি পেলাম, আলফা থ্যাল প্লাস। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। তাই দেখো এই চেকার বোর্ড যেটাকে আমরা করেছি, মানে যেটাকে আমরা F1 বলছি, মানে অপত্য যেটা তৈরি হচ্ছে, সেখানে ওপরে সাইন দিয়েছি মেল আর নিচে সাইন দিয়েছি ফিমেল। তাহলে দেখো এই মেলের আলফা থ্যাল প্লাস, আর এখানে আলফা থ্যাল প্লাস গ্যামেটটা এখানে আমরা লিখলাম। এবার ফিমেলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটা দেখো আলফা থ্যাল প্লাস, আর একটা হচ্ছে আলফা থ্যাল মাইনাস, মাইনাস মিনস এখানে নেই, এই যে নেই, তবেই তো মাইনর হচ্ছে এটা। এবার ফিমেলের ক্ষেত্রে গ্যামেটে দেখো এখানে লেখা আছে আলফা থ্যাল প্লাস, এখানে হচ্ছে আলফা থ্যাল মাইনাস। এবার আমরা কি জানি, এটার সঙ্গে এটা কি হবে, যোগ হবে, তাহলে কি হলো, ওপর ও একটা আলফা থ্যাল প্লাস উপরে, একটা আলফা থ্যাল প্লাস নিচে। তাহলে এখানে যে বেবিটা হচ্ছে, এই বেবিটা হবে কি নর্মাল প্রকৃতি। এখানে কিন্তু আমরা চেকার বোর্ডে লিখবো না কে মেল কে ফিমেল, কারণ মেল ফিমেলের জন্য অ্যালোজোমাল অ্যালোজোমের প্রয়োজন হয় বা সেক্স ক্রোমোজোমের প্রয়োজন হয়, এটা মানে অটোজোমাল ডিজিজ। তাই এখানে আমরা কি বলবো, বেবি বলছি, মানে সন্তান, সে মেল সন্তানও হতে পারে, ফিমেল সন্তানও হতে পারে, মানে মেল বেবিও হতে পারে, ফিমেল বেবিও হতে পারে। এবার এর সঙ্গে আমরা কি করছি যোগ, তাহলে আমরা কি পেলাম, আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল প্লাস। তাহলে এখানেও বেবিটা কি হবে, নর্মাল, নর্মাল বেবি হবে, মানে দুটো আলফা চেন তৈরি করার জন্য দুটোতেই রয়েছে। নেক্সট যেটাতে আমরা পাচ্ছি সেটা কি আলফা থ্যাল প্লাস, এই যে একটা আলফা থ্যাল প্লাস, এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে উপরে আলফা থ্যাল প্লাস আর একটা নিচে হচ্ছে কি আলফা থ্যাল মাইনাস। এটা হচ্ছে কি মাইনর থ্যালাসেমিয়া। তার মানে এই যে বেবিটা হবে, সেটা মেল বেবি হতে পারে, ফিমেল বেবি হতে পারে, হোয়াট এভার, সেটা হবে কি মাইনর থ্যালাসেমিয়া। অনুরূপভাবে এর সঙ্গে এর যখন যোগ হবে, দেখো আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল মাইনাস, এটা হচ্ছে কি মাইনর থ্যালাসেমিয়া। তাহলে এই ক্ষেত্রে মানে যেখানে বাবা হচ্ছে নর্মাল আর মা হচ্ছে কেরিয়ার বা মাইনর থ্যালাসেমিয়া, তাহলে তাদের সন্তানদের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা 50% করে সম্ভাবনা পাচ্ছি, 50% করে সম্ভাবনা পাচ্ছি কি মাইনর প্রকৃতির হওয়ার আর নর্মাল হওয়ার। এবার এই একই রকম ভাবে চেকার বোর্ড করা যায় বিভিন্ন রকম ভাবে, কি যে ধরো বাবাও হলো মাইনর, মাও হলো মাইনর, তাহলে বাবা মাইনর হলে বাবার এখানে কি মাইনাস থাকবে, আর মায়ের এখানে মাইনাস, তাহলে এমন একটা সন্তান পাবো যেখানে কি দুটোই মাইনাস পাবো। আমি যদি ধরে নিই, আমি ধরে নিচ্ছি বাবার একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, আর মায়েরও হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, মানে কি দুটোই কেরিয়ার, দুজনই কেরিয়ার। তাহলে এমন একটা সন্তান আমরা পাবো যেখানে কি পাচ্ছি আমরা, দুটো মাইনাস, মানে এটা হচ্ছে মেজর, মানে এই শিশু কিন্তু বাঁচবে না, মায়ের গর্ভেই মারা যেতে পারে বা জন্মের পরেও মারা যেতে পারে, মানে মেজর থ্যালাসেমিয়া হবে। ওকে, তাই বিবাহের আগে জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজন হয়,
জেনেটিক কাউন্সিলিং একটা বিষয় আছে, আমি পরে তোমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে বিবাহের আগে এই রক্তের পরীক্ষা করা এটার প্রয়োজনীয়তা কেন। এই যে বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডার, বাবা কেরিয়ার না বাবা ইনফেক্টেড, মা কেরিয়ার না মা ইনফেক্টেড, তাহলে তাদের সন্তানরা কি হবে, এইগুলিকে দেখতে হয় কি বিভিন্ন রকমের রক্তের পরীক্ষার মাধ্যমে। তাই এই ক্ষেত্রে যেখানে বাবা হচ্ছে নর্মাল, মা হচ্ছে কেরিয়ার, সেখানে 50% করে সম্ভাবনা থাকে। এবার হতেও পারে যে প্রথম সন্তান নর্মাল হলো, কিন্তু পরের সন্তানের কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে কেরিয়ার হওয়ার। এবার এই কেরিয়ার আবার যদি আরেকজন কেরিয়ারের সঙ্গে বিবাহ হয়, মানে দুজনই কেরিয়ার হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু একটি সন্তান আসবে যে মেজর থ্যালাসেমিয়া নিয়ে, সেইখানে কিন্তু সেই শিশু বেশি দিন বাঁচবে না। আমার আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।